Good morning, Shuprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the Way of Solution in partnership with Unacademy. আজ আমরা 17ই জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করব, সাথে আমাদের জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেসের জিকে ডোজ চলছে। সকাল 6টার সময় পর্বটি তোমরা পেয়ে থাকবে। আমি একটু অসুস্থ ছিলাম, যে কারণে তোমরা আমার পর্বগুলিকে খুবই মিস করেছো। সো হোপফুলি পর্ব কন্টিনিউ করতে পারবো। তোমরা দেখতে থাকো পর্ব, খুব সুন্দর সেট রয়েছে আজকের পর্বের জন্য তোমাদের। অ্যান্ড নতুন স্যার যুক্ত হয়েছেন চ্যানেলে, তোমাদের সেই ক্লাসগুলিকে লক্ষ্য রাখতে হবে। এগুলো আমরা বরাবরই আপডেট দিয়ে থাকছি টেলিগ্রামে। অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকো সমস্ত ক্লাসের লিঙ্ক এবং নোটিফিকেশন রাইট টাইমে পাওয়ার জন্য। আজকের প্রথম প্রশ্ন স্ক্রিনে, গ্লোবাল প্রাইভেট ব্যাংকিং অ্যাওয়ার্ডস 2021, গ্লোবাল প্রাইভেট ব্যাংকিং অ্যাওয়ার্ডস, সেই অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে কোন ব্যাংক ভারতের সেরা প্রাইভেট ব্যাংক নির্বাচিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে এইচডিএফসি ব্যাংক। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। সো এইচডিএফসি ব্যাংক হ্যাজ বিন adjudged best private bank in India at the গ্লোবাল প্রাইভেট ব্যাংকিং অ্যাওয়ার্ড 2021। 2021-এর যে গ্লোবাল প্রাইভেট ব্যাংকিং অ্যাওয়ার্ডের এতে ভারতের বেস্ট প্রাইভেট ব্যাংক নির্বাচিত হয়েছে কোনটি? এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংক, যার বর্তমান সিইও কে শশীধর জগদীশন হলেন বর্তমান চিফ এক্সিকিউটিভ অফিসার, এবং এর সদর দপ্তর অবস্থিত কোথায়? মুম্বাইতে এর হেডকোয়ার্টার অবস্থিত। দ্বিতীয় প্রশ্ন, প্রতি বছর কোন তারিখে পালিত হয়ে থাকে ভারতীয় সেনা দিবস বা আর্মি ডে? কারেক্ট আনসার হচ্ছে 15ই জানুয়ারি। 15th অফ জানুয়ারি হচ্ছে আর্মি ডে। ডিটেলে এই জায়গায় দেখে নাও। দ্য আর্মি ডে ইজ সেলিব্রেটেড অন 15th জানুয়ারি। 15ই জানুয়ারি হচ্ছে আমাদের আর্মি দিবস। কি জন্য? অন দিস ডে, অর্থাৎ এই দিনেই 15ই জানুয়ারিতে 1949-এ লেফটেন্যান্ট জেনারেল, পরবর্তীতে লেটার ফিল্ড মার্শাল কে এম কারিয়াপ্পা বিকামস দ্য ফার্স্ট কমান্ডার ইন চিফ অফ দ্য ইন্ডিয়ান আর্মি। অর্থাৎ এই কে এম কারিয়াপ্পা ভারতীয় সেনাবাহিনীর প্রথম কমান্ডার ইন চিফ হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন এই দিনটিতেই। এই জন্যই কিন্তু আমরা আর্মি ডে করি কবে? 15th অফ জানুয়ারি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রঘুবেন্দ্র তানোয়ার সম্প্রতি কোনটির চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে আইসিএইচআর। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো ডিটেল দেখে নাও। রঘুবেন্দ্র তানোয়ার হ্যাজ বিন অ্যাপয়েন্টেড, তিনি কি হিসেবে নিয়োগ হয়েছেন? অ্যাজ দ্য চেয়ারম্যান অফ দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্ট্রিক্যাল রিসার্চ। আইসিএইচআর এর তিনি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। এটা 1972, অর্থাৎ এই যে আইসিএইচআর, ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্ট্রিক্যাল রিসার্চ, 1972-এ প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ফর ইউর আপকামিং এক্সাম। আমরা পড়তাম এতদিন পর্যন্ত যে ইসরোর চেয়ারপারসন কে, ইসরোর চেয়ারপারসন হলেন কে শিবন, বাট সেখানে আমরা পরিবর্তন দেখব, কারণ ইসরোর নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছে। সকলে নোট করতে থাকো। সম্প্রতি কে ইসরোর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন? কারেক্ট অ্যান্সার হচ্ছে এস সোমনাথ। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এমিনেন্ট রকেট সায়েন্টিস্ট, প্রখ্যাত বিশিষ্ট রকেট সায়েন্টিস্ট এস সোমনাথ has been appointed as the new chairman of the Indian Space Research Organization, অর্থাৎ ইসরো। বিশিষ্ট রকেট বিজ্ঞানী এস সোমনাথ ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর নতুন চেয়ারম্যান হিসেবে তিনি নিযুক্ত হয়েছেন। এখানে তোমরা মনে রাখো ইসরো সম্পর্কে, ইসরো প্রতিষ্ঠিত হয়েছিল 1969-এ এবং এর সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত। এটাকে স্পেস সিটি, ইলেকট্রনিক সিটি কিন্তু বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন্স, উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন কে সম্প্রতি? কারেক্ট অ্যান্সার হচ্ছে ইট্টিরা ডেভিস। অপশন এ কারেক্ট অ্যান্সার। সো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিআই সম্প্রতি অ্যাপ্রুভড করেছে, এটার অনুমোদন দিয়েছে কিসের? অ্যাপয়েন্টমেন্ট অফ ইট্টিরা ডেভিস অ্যাজ দ্য ম্যানেজিং ডাইরেক্টর, এমডি অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার, সিইও অফ উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক। সো উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের এমডি এবং সিইও হিসেবে ইট্টিরা ডেভিসকে নিয়োগের অনুমোদন দিয়েছে সম্প্রতি আরবিআই। আচ্ছা, এই উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত। নেক্সট কোশ্চেন, নিম্নের কোথায় সম্প্রতি কাচাই লেমন ফেস্টিভ্যাল এর 18তম সংস্করণ শুরু হয়েছে? সঠিক উত্তর হবে মণিপুর। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। দ্য 18th এডিশন অফ 18তম সংস্করণ অফ দ্য 2-day long কাচাই লেমন ফেস্টিভ্যাল বিগিনস ইন মণিপুর।
মনে রাখবে এই বছরের অর্থাৎ দিস ইয়ার ফেস্টিভ্যাল ইজ বিং অর্গানাইজড আন্ডার দ্য থিম, যে থিম এবছরের সেটা হচ্ছে অর্গানিক কাচাই লেমন ফর সেফ এনভায়রনমেন্ট অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন। ক্লিয়ার? তো কারেক্ট অ্যান্সার হচ্ছে মণিপুর, অপশান এ। আচ্ছা, এখন আমরা মণিপুর সম্পর্কে গুরুত্বপূর্ণ কি পয়েন্ট পড়ে নেব। যেমন মণিপুরের মুখ্যমন্ত্রী হলেন এন বীরেন সিংহ, হলেন মণিপুরের চিফ মিনিস্টার। মণিপুরের রাজ্যপাল হলেন লা গণেশন। আচ্ছা, মণিপুরের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যানের পয়েন্টে একটু ফোকাস করো। কেইবুল লামজো ন্যাশনাল পার্ক, যেটা লোকটাক হ্রদ, আমরা পরীক্ষাতে প্রচুরবার প্রশ্ন পাই যে লোকটাক হ্রদ কোথায় অবস্থিত, না এই লোকটাক হ্রদ হচ্ছে মণিপুরে অবস্থিত। এই লোকটাক হ্রদেই আমরা পাবো কেইবুল লামজো ন্যাশনাল পার্ক। এর বিশেষ বৈশিষ্ট্য কি, না এই কেইবুল লামজো যে ন্যাশনাল পার্ক ইজ দ্য অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের একমাত্র ফ্লোটিং মানে হচ্ছে ভাসমান জাতীয় উদ্যান হচ্ছে এই কেইবুল লামজো ন্যাশনাল পার্ক। ক্লিয়ার? এবং এখানে আরেকটা জাতীয় উদ্যান রয়েছে যে সিরোই বা সিরোহি জাতীয় উদ্যান, এটা কোথায়, মণিপুরে অবস্থিত। আচ্ছা, তাহলে তোমাদের একটা আমি এই ন্যাশনাল পার্ক সম্পর্কে একটা হোমওয়ার্ক দিয়ে দিই। চলো দেখো তো দেখি এই প্রশ্নটা চিনতে পারছো কি, যে মুরলেন বা মুরলিন ন্যাশনাল পার্ক কোন ভারতীয় রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর জানা থাকলে অতি দ্রুত কমেন্ট করো যে মুরলিন ন্যাশনাল পার্ক অবস্থিত কোন ভারতীয় রাজ্যে। সম্প্রতি প্রয়াত ডিওন লেন্ডোর কোনটির সঙ্গে যুক্ত ছিলেন? কোন স্পোর্টস? তিনি ছিলেন স্প্রিন্টার। তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি অলিম্পিকের ব্রোঞ্জ মেডেল উইনিং একজন স্প্রিন্টার। ওকে, অলিম্পিক ব্রোঞ্জ মেডেল উইনিং স্প্রিন্টার ডিওন লেন্ডোর পাসড অ্যাওয়ে অ্যাট দ্য এজ অফ অনলি 29। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। সম্প্রতি প্রকাশিত, আচ্ছা এই জায়গায় আমি নতুন রিপোর্ট নিয়ে কথা বলবো। তোমরা জানো নিশ্চয়ই বারে বারে কিন্তু পরীক্ষাতে এখানে প্রশ্ন আসে। এবারে তোমাদের ডাব্লিউবির পরীক্ষাতে প্রশ্ন এখান থেকে দুটো টাইপের প্রশ্ন হয়। প্রথমে আমি ক্লিয়ার করে দিই, একটা ওই অঞ্চলের পরিমাণের ওপর থেকে, যে কোন রাজ্যের বনভূমির পরিমাণ সর্বাধিক বেশি বা লার্জেস্ট ফরেস্ট কভার কোন রাজ্যে, এটা একটা প্রশ্ন হয়। আরেকটা প্রশ্ন হয় ইন টার্মস অফ টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া, আর পার্সেন্টেজ অনুযায়ী, যে সেই রাজ্যের মোট ভৌগোলিক ক্ষেত্র তার শতকরা অনুপাতের হিসেবে কোন রাজ্যে বেশি। এই দুটো প্রশ্ন সলভ করবে এবং এই দুটো আমরা পড়তাম কি হিসাবে, 2019 সালের যে ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট সেটা অনুসারে। প্রতি 2 বছর অন্তর প্রকাশিত হয়ে থাকে এবং সম্প্রতিকালে প্রকাশিত হয়েছে ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট 2021, 2019, তারপরে এই 2021-এর রিপোর্ট। আমি এখন 21-এর রিপোর্টের কয়েকটা হাইলাইটেড পয়েন্ট তোমাদেরকে দেখিয়ে দেবো, নোট করে নেবে, একটু বড় হবে। ক্লিয়ার? চলো এবারে তাহলে প্রশ্নটা সবাই দেখে নাও, যে সম্প্রতি প্রকাশিত ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট 2021 অনুসারে এলাকা অনুযায়ী অর্থাৎ এরিয়া ওয়াইজ, এই যখনই এই প্রশ্ন পাবে একবার একটু খুব মন দিয়ে দেখে নেবে। এটা তোমাকে এরিয়া ওয়াইজ জানতে চেয়েছে কোন রাজ্যে সব থেকে বেশি বনভূমি বা ফরেস্ট কভার রয়েছে। অবশ্যই উত্তর মধ্যপ্রদেশ, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, মধ্যপ্রদেশ সম্পর্কে আগে কি পয়েন্ট দেখে নাও। মুখ্যমন্ত্রী হলেন শিবরাজ সিং চৌহান। মঙ্গভাই সি প্যাটেল হলেন মধ্যপ্রদেশের রাজ্যপাল। মধ্যপ্রদেশের গুরুত্বপূর্ণ কতগুলো জাতীয় উদ্যান দেখো, বান্ধবগড় ন্যাশনাল পার্ক রয়েছে মধ্যপ্রদেশে, ফসিল ন্যাশনাল পার্ক, পেঞ্চ ন্যাশনাল পার্ক, কানাহা ন্যাশনাল পার্ক, মাধব ন্যাশনাল পার্ক, সাতপুরা ন্যাশনাল পার্ক। এই সমস্ত ন্যাশনাল পার্ক কিন্তু কোথায়, মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। এবারে চলো রিপোর্ট একটু চোখ বুলিয়ে নিই। এটাকে সংক্ষেপে এইভাবেও কিন্তু রিপ্রেজেন্ট করা হয় যে ইন্ডিয়া স্টেট অফ ISFR 2021, অর্থাৎ ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট 2021। আমরা এর আগের ডেটা 2019 পড়তাম। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট 2021 সম্প্রতি তিনি প্রকাশ করেছেন। তাহলে এখান থেকে মনে রাখবে আমাদের যে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রীর নাম কি, তিনি হলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। এই রিপোর্ট কারা তৈরি করে? ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া। ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া এই রিপোর্টটি তৈরি করেছে। পরবর্তীতে লাইন যেটা ইম্পর্টেন্ট মনে রাখো, যে টোটাল ফরেস্ট অ্যান্ড ট্রি কভার কিরকম রয়েছে। মোট যে বন এবং যে বৃক্ষের পরিমাণ 80.09 মিলিয়ন হেক্টর, যা আমাদের দেশের ভৌগোলিক আয়তনের 24.62%। পরবর্তী ইম্পর্টেন্ট কি পয়েন্ট স্টার মার্ক করে দেবো, এখান থেকে একটা প্রশ্ন হয় তোমাদের, যে এলাকা অনুযায়ী অর্থাৎ এরিয়া ওয়াইজ
দেশের বৃহত্তম বনভূমি বা লার্জেস্ট ফরেস্ট কভার রয়েছে কোথায়? মধ্যপ্রদেশে। এর পরের রাজ্যগুলো মনে রাখবে, দ্বিতীয় স্থানে অরুণাচল প্রদেশ, তৃতীয় স্থানে ছত্তিশগড়, তারপরে ওড়িশা, তারপরে মহারাষ্ট্র। সো এই পয়েন্টটা কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, আপকামিং 2 বছর পরীক্ষার জন্য এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ক্লিয়ার? রেলের পরীক্ষা যারা দেবে স্পেশালি দেখে নেবে পয়েন্টগুলো। নেক্সট পয়েন্ট দেখো, যদি আমরা কথা বলি, এটা বাংলা ইংরাজি আছে, এটাই বাংলা আছে, দুটোই ক্লিয়ার হয় যাতে। ইন টার্মস অফ ফরেস্ট কভার অ্যাজ পার্সেন্টেজ, ভাষাটা বুঝবে। ইন টার্মস অফ ফরেস্ট কভার, আমরা ফরেস্ট কভার বা বনাঞ্চলের পরিমাণ কথা বলবো, বাট কন্ডিশন কি? অ্যাজ পার্সেন্টেজ অফ টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া, অর্থাৎ মোট যে ভৌগোলিক এলাকার শতাংশের হিসাবে বনভূমির পরিমাণ কত সেটাকে ফাইন্ড আউট যদি আমরা করি, টপ 5 স্টেট যেগুলো পাবো, একদম শীর্ষে হচ্ছে মিজোরাম। দেখেছো? তাহলে এই যদি পার্সেন্টেজ অনুযায়ী প্রশ্ন দিয়ে দেয়, তখন আমরা মধ্যপ্রদেশ উত্তর না করে উত্তর করব মিজোরাম, কেননা মিজোরামের যে মোট যে জিওগ্রাফিক্যাল বা ভৌগোলিক ক্ষেত্র, তার 84.53% রয়েছে কিন্তু ফরেস্ট কভার। ক্লিয়ার? এরপরে সেকেন্ড স্থানে অরুণাচল প্রদেশ 79.33%, এরপরে মেঘালয় 76%, তারপরে মণিপুর 74.34%, তারপরে নাগাল্যান্ড 73.90%। আর একবার রিপিট করে দিচ্ছি, মোট ভৌগোলিক এলাকার বা টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়ার শতাংশের হিসাবে, ইন টার্মস অফ পার্সেন্টেজের হিসাবে, বনভূমির ক্ষেত্রে শীর্ষ 5টি রাজ্য, পার্সেন্টেজগুলো এখান থেকে দেখে নেবে। শীর্ষ হচ্ছে মিজোরাম, তারপরে অরুণাচল প্রদেশ, তারপরে মেঘালয়, তারপরে মণিপুর, তারপরে হচ্ছে নাগাল্যান্ড। এখানে যদি আমরা টোটাল যে ম্যানগ্রোভ অঞ্চলের কথা বলি, দেশের মোট যে ম্যানগ্রোভ অঞ্চলের পরিমাণ হচ্ছে 4992 বর্গ কিলোমিটার। 4992 বর্গ কিলোমিটার হচ্ছে মোট ম্যানগ্রোভ কভার। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট আমরা জানবো এই দুটো পয়েন্টই, অর্থাৎ বনাঞ্চলের বৃদ্ধিতে শীর্ষ রাজ্য কোন রাজ্য, অর্থাৎ টপ 3 স্টেট নিয়ে কথা বলবো, যে স্টেট শো করছে যে ইনক্রিজিং ইন ফরেস্ট কভার, অর্থাৎ বনাঞ্চলের পরিমাণ বেড়েছে সবচেয়ে ভালো, সেরকম রাজ্য 3টির নাম কি কি? টপে থাকবে অন্ধ্রপ্রদেশ, যেখানে বৃদ্ধির হার লেখা রয়েছে দেখো, যে 647 স্কোয়ার কিমি, ফলোড বাই, অর্থাৎ পরবর্তীতে থাকবে তেলেঙ্গানা 632 স্কোয়ার কিমি, তারপরে ওড়িশা 537 স্কোয়ার কিমি। অর্থাৎ বনাঞ্চল বৃদ্ধিতে শীর্ষ রাজ্যগুলো হলো, বনাঞ্চল অর্থাৎ যাদের ইনক্রিজ হয়েছে কি না ফরেস্ট কভার, সেই রাজ্যগুলো হলো অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, প্রত্যেকে অবশ্যই পর্বটিকে লাইক করতে ভুলবে না, তোমাদের হেল্পফুল সেশন, আমি খুবই অসুস্থ ছিলাম। বনাঞ্চল বৃদ্ধিতে শীর্ষ রাজ্যের মধ্যে অন্ধ্রপ্রদেশ 647 বর্গ কিলোমিটার, তারপরে তেলেঙ্গানা, তারপরে ওড়িশা। আচ্ছা, এরপরে এই পয়েন্টটা একটু আগেও তোমাদেরকে বলেছি, আগের স্লাইডে ছিল, যে টোটাল যে ম্যানগ্রোভ অঞ্চলের পরিমাণ বা যে ম্যানগ্রোভ ফরেস্ট ম্যানগ্রোভ কভার সেটা কত? 4992 বর্গ কিলোমিটার, এবং এর ইনক্রিজটা কতটা হয়েছে? অ্যান ইনক্রিজ অফ 17 স্কোয়ার কিমি ইন ম্যানগ্রোভ কভার হ্যাজ বিন অবজার্ভড অ্যাজ কম্পেয়ার টু প্রিভিয়াস অ্যাসেসমেন্ট অফ 2019। যদি 2019-এর ডেটা বা রিপোর্ট দেখা যায়, সেই তুলনায় ম্যানগ্রোভের পরিমাণ যেটাই বর্তমানে দেখা যাচ্ছে, এখানে 17 স্কোয়ার কিমি ম্যানগ্রোভ কভার কিন্তু অবজার্ভ হয়েছে, যে ইনক্রিজ হয়েছে, যে বৃদ্ধি পেয়েছে। ক্লিয়ার? এই ডেটা তোমাদেরকে মোটামুটি মনে রাখতে হবে। এছাড়া তোমরা চাইলে এর থেকে আরো নিখুঁত পরিসংখ্যান বা আরো অনেক কিছু মনে রাখতে পারো ডেটা রিলেটেড, বাট তোমাদের ডাব্লিউবির পরীক্ষার ক্ষেত্রে এইগুলো থেকে প্রশ্ন আসা একটু স্বাভাবিক। চলো নেক্সট কোশ্চেন্স। ইসরো, তাহলে ইসরোর নতুন চেয়ারপারসন নাম মনে আছে নিশ্চয়ই। তাহলে ইসরো সম্প্রতি গগনযান রকেটের ক্রায়োজেনিক ইঞ্জিনের সফল পরীক্ষা কোথায় সম্পন্ন করলো? কারেক্ট অ্যান্সার হচ্ছে তামিলনাড়ু। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইসরো সাকসেসফুলি কন্ডাক্টেড দ্য কোয়ালিফিকেশন টেস্ট অফ cryogenic engine for Gaganyaan program for a duration of 720 seconds at ISRO কোথায়? প্রপালশন কমপ্লেক্স IPRC মহেন্দ্রগিরি, তামিলনাড়ু। অর্থাৎ তামিলনাড়ুর মহেন্দ্রগিরিতে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার যে প্রপালশন কমপ্লেক্স থেকে এই সফল পরীক্ষাটি চালানো হয়েছে। কারেক্ট অ্যান্সার তামিলনাড়ু, অপশন সি। নেক্সট কোশ্চেন। ভারতের প্রথম হেলি হাব সেট আপ করা হবে কোথায়? সম্প্রতি এটা নিউজে ছিল। কারেক্ট অ্যান্সার হচ্ছে হরিয়ানা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যে ফার্স্ট হেলি হাব এটা তৈরি করা হবে, সেট আপ করা হবে হরিয়ানা, অপশন সি। আচ্ছা, এই কোশ্চেন্সটা এবারের এনটিপিসির পেপারে ছিল, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, দেখো জেনে রাখা ভালো।
SAGA বলছে সাগা 220 হলো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা কর্তৃক নির্মিত একটি, ফাইন্ড আউট মানে তোমাদেরকে বলতে হবে, ফাইন্ড আউট করতে হবে যে এটা একটা কি। এই যে সাগা 220 এটা কি, এটা ইসরো কর্তৃক নির্মাণ করা, এটা একটা সুপার কম্পিউটার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইম্পর্টেন্ট কোশ্চেন, নোট করে নেবে। পরে দেখো কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যানেট ইজ দ্য ফারদেস্ট ফ্রম দ্য সান। ফার মানে দূরে, তাই তো? বলছে নিচের কোন গ্রহটি সূর্য থেকে সবচেয়ে দূরে। দেখো তোমাদের বর্তমান যে আমাদের সৌরজগতের 8টা গ্রহের নাম তোমাদেরকে মনে রাখতে হবে, ক্রমিক দূরত্ব অনুসারে মনে রাখতে পারলে খুবই ভালো পরীক্ষার জন্য। সূর্য থাকলে তার সবচেয়ে কাছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। আমরা এর আগে পড়তাম ও প্লুটো, কিন্তু এই প্লুটোটা তো বামন গ্রহ, তো এই জন্য প্লুটোটা বাদ। আর বুধ কি সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ, এটাও বাদ। তাহলে পড়ে রইল নেপচুন এবং ইউরেনাসের মধ্যে। সঠিক উত্তর কি হয়ে যাবে? নেপচুন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেপচুন হচ্ছে সবচেয়ে দূরে অবস্থিত, তো এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, অপশন সি। পরে দেখো আচ্ছা, এই জায়গায় আমি আরো কয়েকটা তোমাদের এই বামন গ্রহর প্রসঙ্গ আসলো বলে দিয়ে দিলাম, কারণ পরীক্ষাতে অনেক সময় অপশানে দিয়ে দেয় তোমাদেরকে, এর মধ্যে থেকে ফাইন্ড আউট করতে দেয় যে 5 ড্রপ প্ল্যানেট। ড্রপ প্ল্যানেট মানে হচ্ছে বামন গ্রহ ইন আওয়ার সোলার সিস্টেম। আমাদের সৌরজগতের যে 5টি বামন গ্রহ তোমাদেরকে মনে রাখতে হবে, ওয়ান ইজ প্লুটো, তারপরে এরিস, সেরেস, মাকে এবং হাউমেয়া। এইগুলো হচ্ছে আমাদের কি বামন গ্রহ, এগুলো কি আমাদের বামন গ্রহ, নোট করে নেবে। চলো নেক্সট। গত পর্বেও আমরা একটা প্রশ্ন নিয়ে চর্চা করেছিলাম, যেটা ছিল সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, তাই তো? সিম্পল SMTPর ফুল ফর্মও পরীক্ষাতে জানতে চেয়েছিল এবারে। তো এটা কি ছিল, যে ইমেল পাঠানোর জন্য, হ্যাঁ ইমেল পাঠানোর জন্য ব্যবহৃত প্রোটোকল কি? তো আমরা উত্তর করতাম কি সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। বাট যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রোটোকল ইউজড ফর রিসিভিং অ্যান ইমেল, অর্থাৎ একটি ইমেল গ্রহণের জন্য ব্যবহৃত প্রোটোকল হলো উত্তর POP3, অপশন সি। ক্লিয়ার? এটার জন্যই প্রশ্নটা দেওয়া। লেজার আবিষ্কার করেন, কে আবিষ্কার করেন? TH মাইম্যান, অপশন বি কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো এই যে টুইডল শব্দটি বা এটি নিম্নের কোনটির সঙ্গে সম্পর্কিত? অ্যাসোসিয়েটেড উইথ বা রিলেটেড উইথ ইন হুইচ স্পোর্টস? কারেক্ট অ্যান্সার টেবিল টেনিস, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তর টেবিল টেনিস। আচ্ছা, তোমাদের একটা হোমওয়ার্ক এখানে দেয়া হলো প্রশ্ন আকারে, এটার উত্তর তোমরা কমেন্টে প্রত্যেকে চেষ্টা করো। যে ভারতে কোন তারিখে পালিত হয় জাতীয় গণিত দিবস? গণিত দিবস কোন তারিখে আমাদের পালিত হয়? 20 ডিসেম্বর, 22 ডিসেম্বর, 23 ডিসেম্বর নাকি 5ই সেপ্টেম্বর? সঠিক উত্তর কমেন্টে জানাবে। আর মিশন খাকির আমাদের ব্যাচ শুরু হয়েছে, তো সেই ব্যাচে তোমরা এনরোল করতে পারো ফর প্র্যাকটিস WFP কনস্টেবল মেন্স। এই প্র্যাকটিস ক্লাসগুলো তোমরা অবশ্যই জয়েন করে নেবে, কারণ দুর্দান্তভাবে প্র্যাকটিস করতে হলে তোমাদের সাবস্ক্রিপশন নিতে হবে। প্রথমে তোমরা গেট সাবস্ক্রিপশনে ক্লিক করে নেবে, তারপরে সাবস্ক্রিপশন প্ল্যান নির্বাচন করবে যে কতদিনের সাবস্ক্রিপশন তোমরা নিতে চাও। এর পরবর্তীতে তোমরা এখান থেকে পেমেন্ট করে নিলেই সাবস্ক্রিপশন ডান, ঠিক আছে? আর প্রাইস হাইকও খুব তাড়াতাড়ি হবে, সেই বিষয়টা মাথায় রেখে আলামিন 9 রেফারাল কোড যদি তোমরা ব্যবহার করো, সেক্ষেত্রে 10% ছাড় পাবে কিন্তু সাবস্ক্রিপশনের ওপরে। কেননা তুমি তোমার ফেভারিট এডুকেটর থেকে পড়ার সুযোগ, পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি, ডাউট ক্লিয়ারিং ক্লাস, সিলেবাস কভারেজ, টেস্ট সিরিজ এবং সাপ্তাহিক মক টেস্ট তোমরা পেতে থাকবে। থ্যাংক ইউ, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে, and ready to fight for competitive exam.